আজকের এই চমৎকার পর্বটিতে আমরা এক দারুণ থিয়েট্রিক্যাল গল্পের জগতে প্রবেশ করতে চলেছি। ইতিহাস, রহস্য আর উপস্থিত বুদ্ধির এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন রয়েছে এখানে। আমরা কল্পনা করতে পারি আজ থেকে কয়েকশো বছর আগের কথা, যখন রাজা মহারাজাদের দরবারে শুধু যুদ্ধ নিয়ে আলোচনা হতো না, বরং হতো বুদ্ধির লড়াই। এই জাদুকরী আর রঙিন গল্পের মধ্যে দিয়ে আমরা এমন একটা শিক্ষামূলক যাত্রা শুরু করব যা সবার মন ছুঁয়ে যাবে। Welcome to Akhara Study. Today we shall learn West Bengal Board Class 7 English book Blossoms New Syllabus Chapter 2 The Riddle. হ্যাঁ, আখড়া স্টাডির আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে অনেক অনেক স্বাগত। চলো আর দেরি না করে সরাসরি বইয়ের পাতার এই চমৎকার গল্পটিতে প্রবেশ করা যাক। কল্পনা করা যাক আমাদের চোখ যেন একটা ক্যামেরার লেন্স, আর সেই ক্যামেরা ধীরে ধীরে ঘুরে দেখাচ্ছে সম্রাট আকবরের সুবিশাল সবুজ আর জাঁকজমকপূর্ণ এক বাগান। চারিদিকে কি অসাধারণ সব রঙের ছড়াছড়ি, লাল, হলুদ, গোলাপি আর উজ্জ্বল নীল রঙের ফুলে ফুলে চারপাশটা যেন হাসছে। গাছে গাছে ঝুলছে রাজ্যের সবচেয়ে সুস্বাদু আর রসালো সব ফল। এই বিশাল সাম্রাজ্যের অধিপতি, যিনি শিল্প, বিজ্ঞান আর সাহিত্যের একজন বড় সমজদার, সেই সম্রাট আকবর একদিন সকালে তার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী বীরবলকে নিয়ে এই বাগানে পাইচারি করছিলেন। কিন্তু এত সুন্দর আর রঙিন একটা পরিবেশেও সম্রাটের মনে যেন কোনো শান্তি ছিল না। বীরবল, যিনি ছিলেন অত্যন্ত শান্ত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আর আত্মবিশ্বাসী একজন মানুষ, তিনি খুব ধীর কিন্তু স্পষ্ট কণ্ঠে সম্রাটকে বললেন, হে মহান এবং শক্তিশালী সম্রাট, কোন বিষয়টি আপনাকে ভাবিয়ে তুলেছে? আপনাকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। বীরবল ঠিকই ধরেছিলেন। তিনি জানতেন যে সম্রাট আকবর তো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সাম্রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে কখনোই ভোলেন না। বীরবলের এই পর্যবেক্ষণ ক্ষমতাই বলে দিচ্ছিল সম্রাটের ভেতরে এমন কিছু চলছে যা তাকে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দিচ্ছে না। বীরবলের কথা শুনে সম্রাটের গম্ভীর রাজকীয় কণ্ঠস্বর যেন কিছুটা চিন্তিত আর অস্থির শোনাল। তিনি গভীর একটা শ্বাস নিয়ে বললেন, সত্যি এটি ধাঁধা আমাকে ভাবিয়ে তুলেছে। হঠাৎ করেই একটা ভাবনা আমার মাথায় এসেছে, আর আমি একটি অতি সাধারণ প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছি না। একবার ভাবা যাক তো, একজন প্রতাপশালী সম্রাট, যার ইশারায় এত বড় সাম্রাজ্য চলে, তিনি একটি ছোট্ট ধাঁধার উত্তর না পেয়ে কতটা ব্যাকুল হয়ে পড়েছেন। আর সেই প্রশ্নটা কি ছিল? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? অর্থাৎ এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী জিনিস কি? আমি একটু থামছি এখানে। এই পৃথিবীর বুকে সবচেয়ে জোরে ছুটতে পারে এমন জিনিস কি হতে পারে? আলো, শব্দ, নাকি অন্য কিছু? চলো আমরা দেখি আকবরের দরবারে বাকিরা ঠিক কি উত্তর দিয়েছিল। যখন বিশাল দরবারে প্রশ্নটা করা হলো, তখনকার দৃশ্যটা একবার চোখের সামনে ফুটিয়ে তোলা যাক। রঙিন আর জাঁকজমকপূর্ণ রাজদরবার, চারিদিকে সোনালি আর রূপলি পোশাক পরা সব জ্ঞানীগুণী সভাসদেরা বসে আছেন, কিন্তু সবাই একেবারে বিভ্রান্ত। কেউ কেউ খুব সাধারণ উত্তর দিতে শুরু করল, কেউ বলল গরুর গাড়ি, আবার কেউ বলল ঘোড়া। সম্রাট আকবর এই সাদামাটা উত্তরগুলোতে একদমই সন্তুষ্ট হলেন না, আর এই পুরো সময়টাই বীরবল কিন্তু এক কোণে দাঁড়িয়ে শুধু মুচকি মুচকি হাসছিলেন। তার সেই আত্মবিশ্বাসী হাসিই বুঝিয়ে দিচ্ছিল আসল উত্তরটা তার জানা আছে। এরপর বীরবল অত্যন্ত নাটকীয়ভাবে সামনে এগিয়ে এলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে, অথচ অদ্ভুত এক দৃঢ়তার সাথে বললেন, মহারাজ, সেটি হল মানুষের মন, দ্য হিউম্যান মাইন্ড। কি অসাধারণ একটা উত্তর, তাই না? মানুষের মন এক মুহূর্তেই এখানে, আবার পর মুহূর্তেই কয়েক হাজার মাইল দূরে চলে যেতে পারে। বীরবল এখানেই থামলেন না। তিনি বললেন, এই রাজদরবারেই তিনি এখনই প্রমাণ করে দেবেন যে মানুষের মন ঠিক কতটা দ্রুত কাজ করে। তিনি চ্যালেঞ্জ নিলেন। আর ঠিক তখনই সেই রঙিন রাজদরবারে দর্শকদের মধ্যে থেকে একজন মানুষ খুব হতাশ হয়ে সামনে এগিয়ে এলেন। তার সমস্যাটা ছিল তার এক ধূর্ত প্রতিবেশীকে নিয়ে। এই প্রতিবেশী এতটাই চালাক আর লোভী যে সে একটা জঘন্য ফাঁদ পেতেছে। চলো দেখা যাক সেই ফাঁদটা আসলে কি ছিল, যার সমাধান করার দায়িত্ব এখন বীরবলের কাঁধে এসে পড়ল। ধূর্ত প্রতিবেশীর ওই আজগুবি যুক্তিটা ধাপে ধাপে বোঝা যাক। প্রথম ধাপে সে তার কুয়োটা ওই লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। দ্বিতীয় ধাপে যখন লোকটা জল তুলতে গেল, প্রতিবেশী এসে বলছে সে তো শুধু কুয়োটা বিক্রি করেছে, কুয়োর ভেতরের জল তো আর বিক্রি করেনি।
আর তৃতীয় ধাপে তার দাবি হল যতবার ওই কুয়ো থেকে জল তোলা হবে ততবার তাকে টাকা দিতে হবে। কি অদ্ভুত আর সাংঘাতিক একটা যুক্তি, রীতিমতো প্রতারণা। সবাই যখন এই অদ্ভুত সমস্যা শুনে একেবারে বীরবল তখন অত্যন্ত বুদ্ধিদীপ্ত আর তীক্ষ্ণ গলায় তার চূড়ান্ত চালটি চাললেন। তিনি মুচকি হেসে ওই লোকটিকে বললেন, খুব সোজা ব্যাপার, কুয়োটা তো এখন তোমার। যদি সে তার জলের জন্য তোমায় টাকা চায়, তবে তোমার কুয়ো ব্যবহার করে সেখানে জল জমিয়ে রাখার জন্য তাকেও তোমায় ভাড়া দিতে হবে। একেবারে কিস্তিমাত। ধূর্ত প্রতিবেশী নিমেষেই বুঝতে পারল যে সে বীরবলের অসামান্য বুদ্ধির কাছে হেরে গেছে। সে তৎক্ষণাৎ তার দাবি তুলে নিল। দরবারের চারপাশের সবাই বীরবলের এই তাৎক্ষণিক বুদ্ধির চমক দেখে একেবারে হতবাক হয়ে গেল। মানুষের মন যে কত দ্রুত চিন্তা করে যে কোনো জটিল সমস্যার সমাধান নিমেষের মধ্যে বের করতে পারে, বীরবল সেটা এই ভরা দরবারে হাতে কলমে প্রমাণ করে দিলেন। সত্যি, পৃথিবীতে মানুষের মনের চেয়ে দ্রুতগামী আর কিছুই নেই। ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম, ভোক্যাবুলারি, ওয়ার্ড নেস্ট। চমৎকার! এই গল্পটা তো শেষ হলো, কিন্তু আমাদের শেখা তো মাত্র শুরু। চলো আমরা গল্পের জগৎ থেকে সরাসরি আজকের এই শিক্ষামূলক অংশে প্রবেশ করি। আমাদের প্রথম শব্দ দুটো হল অ্যাপ্রিশিয়েট এবং রিডল। অ্যাপ্রিশিয়েট মানে হল কোনো কিছুর কদর বোঝা বা সঠিক মূল্যায়ন করা। ওই যে সম্রাট আকবর তার সুন্দর বাগানের সৌন্দর্য অ্যাপ্রিশিয়েট করতে পারছিলেন না, আর তার কারণটা ছিল একটা রিডল বা কথার ধাঁধা। এই দুটো শব্দই হল গল্পের একদম গোড়ার কথা। এর পরে শব্দগুলো হল কোর্টিয়ার্স, সামান্ড এবং আউটউইটেড। কোর্টিয়ার্স মানে রাজদরবারের সদস্য বা সভাসদ। সামান্ড মানে তলব করা বা ডেকে পাঠানো, ঠিক যেভাবে ধূর্ত প্রতিবেশীকে বিচারের জন্য রাজদরবারে তলব করা হয়েছিল। আর আউটওয়েটেড মানে যুক্তির দ্বারা কাউকে পরাস্ত করা। বীরবল ঠিক এভাবেই তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে প্রতিবেশীকে পরাস্ত করেছিলেন। গ্রামার ফোকাস, ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস। এবার আমরা চলে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আমরা শিখব কিভাবে কোনো কিছুর বৈশিষ্ট্য বা গুণের তুলনা করতে হয়। এখানে 3টে কলাম আছে, পজিটিভ, কম্প্যারেটিভ আর সুপারলেটিভ। যেমন ক্লেভার বা চালাক, দুজনের মধ্যে তুলনা করলে হয়ে যায় ক্লেভারার, আর সবার মধ্যে হলে ক্লেভারেস্ট। ঠিক তেমনি বিগ থেকে বিগার এবং বিগেস্ট। কিন্তু বিউটিফুলের শেষে আর যোগ হয় না, এটা হয়ে যায় মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল। আবার গুড শব্দটা একেবারেই নিয়মের বাইরে, এটা পরিবর্তন হয়ে হয় বেটার এবং বেস্ট। এই নিয়মগুলো মনে রাখা কিন্তু খুব দরকারি। গ্রামার ফোকাস, কন্টিনিউয়াস টেন্সেস। আমাদের পরবর্তী বিষয় হল কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এমন কোনো কাজ যা একটানা চলছে বা চলছিল। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের একটা খুব সুন্দর আর সহজ তুলনা দেওয়া আছে। যদি কাজটা এখন চলতে থাকে তবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর নিয়ম হল ইজ, অ্যাম বা আরের সাথে ভার্বের আইএনজি যোগ হবে। আর কাজটা অতীতে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস। এখানে শুধু ইজ, অ্যাম আরের বদলে ওয়াজ বা ওয়্যার বসবে। একদম জলের মতো সোজা, তাই না? চলো পাঠ্য থেকে সরাসরি উদাহরণগুলো দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। বীরবল জিজ্ঞেস করেছিলেন, হোয়াট ইজ ট্রাবলিং ইউ? কি আপনাকে ভাবিয়ে তুলছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার গল্পের শুরুতে বলা হয়েছে আকবর ওয়াজ ওয়াকিং, আকবর হাঁটছিলেন, এটা পাস্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাবলিং আকবর, এটাও পাস্ট কন্টিনিউয়াসের একটা দারুণ উদাহরণ। আজকের এই দারুণ বিশ্লেষণমূলক পর্বটি আমরা এখানেই শেষ করছি। আশা করি সম্রাট আকবর আর বীরবলের এই রঙিন গল্পটা সবার ভীষণ ভালো লেগেছে, আর সেই সাথে নতুন শব্দ এবং গ্রামারের নিয়মগুলো পরিষ্কার হয়ে গেছে। এই আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দেওয়া উচিত। আর হ্যাঁ, এরকম আরও চমৎকার পর্ব পেতে আখড়া স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুললে চলবে না। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, মানুষের এই অসীম ক্ষমতাসম্পন্ন মন ব্যবহার করে আজ পর্যন্ত পৃথিবীর আর কি কি অসম্ভব রহস্যের সমাধান করা হয়েছে একটু ভেবে দেখো তো।